আহ, শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী সকলকে আজকের studyroom.com এর লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শুভাশিস বজ্র, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আজকের অনলাইন লাইভ ক্লাসের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে পড়াশোনা করব। আমরা প্রথমেই আজকে তৃতীয় অধ্যায়ের যে দুটো অংশ আছে, এই অংশের প্রথম অংশ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির শেষের দিকের একটা টপিক যেটা হচ্ছে নাম চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা আজকের এই টপিকটা কেন আমরা আলোচনা করছি সে বিষয়ে একটু বলে নিব। সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রথম অংশের শেষের দিকের যে অংশটা আছে সেটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। এই চিহ্নযুক্ত সংখ্যা থেকে আসলে দেখা যায় যে আমাদের যে কোনো পরীক্ষাতে বেশ কিছু নম্বরের প্রশ্ন থাকে, এবং এখানে আমাদের একটা পরিষ্কার ধারণা না থাকার কারণে আমরা প্রশ্নগুলোর উত্তর সরাসরি করতে পারি না। প্রথমত আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে সেখানে দেখা যায় যে ঘয়ের যে প্রশ্নটা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিভিন্ন রকম হিসেব নিকেশ, এই হিসেব নিকেশের এখানটাতে মূলত সাইন নাম্বারের যে অংশটা আছে সেখান থেকে এসে থাকে। এখানে সম্পূর্ণ 4 নম্বর থাকে। এর বাইরেও যেটা দেখা যায় যে এমসিকিউ থাকতে পারে, ছোট প্রশ্ন 1-2 নম্বরের প্রশ্ন থাকতে পারে, যে কারণে বেশ মোটা একটা নম্বর থাকে এই অংশটা থেকে। তো এই অংশটা নিয়েই আজকে আমাদের পড়াশোনা। আমি একটু প্রথম থেকেই আলোচনা করে নেব যে আজকের এই অনলাইন লাইভ ক্লাসে আমরা ঠিক কি কি বিষয়টা পড়তে যাচ্ছি। আমি তো আমার পরিচয় দিয়েছি, আমি শুভাশিস ভদ্র, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের শেষের দিকের একটা টপিক। আমরা একটু এক নজরে দেখে নিই আজকের অনলাইন ক্লাসে, এই লাইভ ক্লাসে আমরা ঠিক কোন কোন টপিকগুলো আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমরা চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে একটু জানবো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যাটা কি সেটা একটু জানবো। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের এই দুইয়ের পরিপূরক এই অংশটা। এই দুইয়ের পরিপূরক অংশটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য পড়াশোনার। আমরা এই দুইয়ের পরিপূরকটা ঠিক মতো আলোচনা করার আগে আমরা এর প্রাথমিক কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা নিব। তো আমরা শুরু করি একে একে আমাদের পড়াশোনা। প্রথমেই আমরা চলে আসবো যে চিহ্নযুক্ত সংখ্যা আসলে কি। চিহ্নযুক্ত সংখ্যা বলতে আসলে আমরা আমাদের দৈনন্দিন গাণিতিক কাজকর্মে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করে থাকি। বিভিন্ন রকম হিসাব নিকাশের ক্ষেত্রে ধনাত্মক সংখ্যা যেমন ব্যবহার করি, ঋণাত্মক সংখ্যাও ব্যবহার করি। এই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা ব্যবহারের সময় আমরা একটা ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করার জন্য তার আগে যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এই যে কোনো সংখ্যার আগে যখন আমরা যোগ চিহ্ন দিই বা বিয়োগ চিহ্ন দিই, ওই যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্নর মাধ্যমে ওই সংখ্যাটার প্রকাশকেই বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। যখন কোন একটা সংখ্যার আগে আমি তার ধনাত্মক বা ঋণাত্মক মান প্রকাশের জন্য প্লাস বা মাইনাস সাইন ব্যবহার করছি, তখন আমরা ওই সংখ্যাটাকে বলছি চিহ্নযুক্ত সংখ্যা। এই চিহ্নযুক্ত সংখ্যার বেশ কিছু বিশেষত্ব রয়েছে। আমাদের মূল আলোচনার জায়গা হচ্ছে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা বলতে আসলে কি বুঝি। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করে থাকি, বাইনারি সংখ্যা পদ্ধতিতেও ঠিক সেভাবেই চিহ্নযুক্ত সংখ্যার প্রকাশ আছে, তবে সেটা একটু ভিন্ন বিষয়ে। এখানে আমি একটু বলে নেই যে আমরা যখন এই টপিকটা পড়াশোনা করছি এর আগে আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছি, যেরকম দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবং এই সংখ্যা পদ্ধতি সমূহের মধ্যকার যে রূপান্তরের প্রক্রিয়াটা আছে সে সম্পর্কেও আমাদের বেশ খানিকটা পরিষ্কার ধারণা রাখতে হবে, নতুবা আমরা এই অংশটা খুব ভালো করে বুঝতে পারবো না। এরপর সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বাইনারি সংখ্যার যোগ বা বিয়োগ এই সম্পর্কেও আমাদের একটু ধারণা রাখতে হবে। যেহেতু এই ক্লাসটা আমাদের নিয়মিত ক্লাস নয়, এর জন্য আমি ধরে নিচ্ছি আমরা প্রত্যেকেই এই অংশটা ঠিকঠাক মতো জেনে এসেছি, সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর বা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ সম্পর্কে।
তো এখন আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই চিহ্নযুক্ত সংখ্যাটা আসলে ঠিক কিভাবে আমরা প্রকাশ করে থাকি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের জন্য আমরা সাধারণত দুটো বিট ব্যবহার করে থাকি। প্রথমত একটা 0, একটা 1। শূন্য সংখ্যা পদ্ধতির ধনাত্মক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা 0টাকে ব্যবহার করি এবং ঋণাত্মক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা 1টাকে ব্যবহার করি। এখন প্রশ্নের বিষয় কিভাবে ব্যবহার করি। মূলত আমরা যখন একটা দশমিক সংখ্যা পদ্ধতিতে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা প্রকাশ করে থাকি সেটা কিভাবে করি একটু এক নজরে দেখে নেই। আমরা ধরা যাক একটা যে কোনো দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা প্রকাশ করছি, সেখানে আমি লিখলাম 35। সংখ্যাটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমি যদি এটাকে পজিটিভ সংখ্যা হিসেবে দেখাই, আমি এর আগে একটা প্লাস চিহ্ন দেব। আমি যদি এই সংখ্যাটাকে নেগেটিভ হিসেবে দেখাই, এর আগে আমি একটা মাইনাস চিহ্ন দেবো। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা। এই চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে প্লাস এবং মাইনাস চিহ্নটা ঠিক কোথায় বসে আমরা যদি একটু খেয়াল করি, সবসময় আমরা দেখতে পাবো যে আমাদের সংখ্যার সবচেয়ে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আমরা যেটাকে বলি সর্ববামের যে ডিজিটটা, তার পাশে চিহ্নটা দেওয়া হয়। যেরকম 35 সংখ্যাটার MSD অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট যে ডিজিট আমরা বলে থাকি, আমরা অলরেডি জেনেছি আগেই টপিকে যে এখানে MSDটা হচ্ছে 3। আমরা 3 এর আগে প্লাস চিহ্নটা দিয়েছি, ঠিক একইভাবে এই 3 এর আগে মাইনাস চিহ্নটা দিয়েছি। অর্থাৎ কোন চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের ক্ষেত্রে আমরা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলতে যে ডিজিটটা আছে, যদি আমি সোজা বাংলায় বলি, সর্ববামে যে ডিজিটটা থাকে সেই ডিজিটের আগে আমরা প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করি। ঠিক একইভাবে যখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করব, তখন আমরা MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, তার আগে চিহ্নের জন্য আমরা যে দুটো বিট দেখলাম, যে এখানে একটু যদি দেখি, ধনাত্মক সংখ্যার জন্য 0 এবং ঋণাত্মক সংখ্যার জন্য 1, এই ডিজিটটা আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু জেনে নিই। ধরা যাক আমার এখানে একটা বাইনারি সংখ্যা আছে 101। আমরা জানি যে এই 101 এই সংখ্যাটার দশমিক ভ্যালু হচ্ছে 5। এই দশমিক সংখ্যাটা, দুঃখিত, এই বাইনারি সংখ্যাটা আমাদের দশমিক সংখ্যায় 5কে প্রকাশ করা হয়। এখন এই সংখ্যাটা ধনাত্মক বা ঋণাত্মক সেটা আমরা জানি না। আমরা যদি এই সংখ্যাটাকে ধনাত্মক সংখ্যা হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে এই সংখ্যার মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ MSB হচ্ছে এই বিটটা। তো এই বিটের আগে আমরা ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন সূচক বিট ব্যবহার করব। যদি আমি এটাকে ধনাত্মক সংখ্যা হিসেবে ব্যবহার করতে চাই, আমি এর আগে ধনাত্মক সংখ্যার জন্য 0 ব্যবহার করব। যদি আমি এটাকে ঋণাত্মক সংখ্যা হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে ঋণাত্মক চিহ্ন সূচক 1 ব্যবহার করব। তো আমরা এখানে দুটো চিহ্নের জন্য, অর্থাৎ ধনাত্মকের জন্য 0 এবং ঋণাত্মক সংখ্যার জন্য 1 ব্যবহার করছি। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন প্রকাশের জন্য বা সংখ্যা প্রকাশের জন্য যে আমরা দুটো বিট ব্যবহার করছি, এই বিটের নাম হচ্ছে চিহ্ন বিট। আমাদের পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন এসে থাকে, চিহ্ন বিট বলতে আমরা কি বুঝি। আমরা খুব সোজা বাংলায় অনেক সময় উত্তর করতে পারি যে 0 এবং 1কে চিহ্ন বিট, কিন্তু এখানে একটু সংশোধন আনা প্রয়োজন। 0 এবং 1 মানেই চিহ্ন বিট নয়। যখন ধনাত্মক সংখ্যা প্রকাশের ক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট MSB এর আগে 0 বসে বা 1 বসে, তখন ওই বিটটা চিহ্ন বিট হিসেবে বিবেচিত হয়। 0 এবং 1 মানেই চিহ্ন বিট নয়। আমরা চিহ্ন বিট প্রকাশের জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা এখন শিখব। কিভাবে একটা ধনাত্মক সংখ্যাকে, ধনাত্মক বাইনারি সংখ্যাকে প্রকাশ করা যায় বা একটা ঋণাত্মক বাইনারি সংখ্যাকে প্রকাশ করা যায়। আমি এখানে একটু বলে নিব যে এই চিহ্নযুক্ত সংখ্যা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের জন্য আমাদের আগে একটা টপিক সম্পর্কে একটু জেনে নিতে হবে, সেটা হচ্ছে রেজিস্টার। আমরা খুব সংক্ষেপে রেজিস্টার সম্পর্কে একটু ধারণা নিব। কম্পিউটার রেজিস্টার, এই রেজিস্টার আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় অংশের আলোচনার বিষয়বস্তু। যদিও সেখানে খুব বেশি আলোচনা নেই বা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্তও নয়, তবুও আমাদের এই
চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার জন্য এই রেজিস্টার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকার প্রয়োজন রয়েছে। আমরা এই রেজিস্টার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আগেই বলে রাখি, এটা আমাদের সিলেবাসের খুব বেশি অন্তর্ভুক্ত নয়। আমরা শুধুমাত্র আমাদের চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই বিষয় সম্পর্কে একটু ধারণা নিব। প্রথমেই বলি যে চিহ্নযুক্ত সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি সেটা আমরা আগেই জেনেছি। এখন চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে এই রেজিস্টারের গুরুত্বটা কি সেটা আমরা একে একে জানবো। এখন আমরা দেখে নেব রেজিস্টার বলতে আসলে কি বোঝায়। প্রথমত রেজিস্টার হচ্ছে সহজেই যদি বলি একটা মেমোরি। কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ রয়েছে, এর ভিতরে অতি ক্ষুদ্রাকৃতির এক ধরনের মেমোরি বা স্টোরেজ ডিভাইসকে আমরা বলে থাকি রেজিস্টার। এই রেজিস্টারের নানাবিধ কাজ রয়েছে। এর মধ্যে সাধারণত অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা হয়, বিভিন্ন ধরনের নির্দেশনা বা ইনস্ট্রাকশন সংরক্ষণ করা হয়, এবং অ্যাড্রেস সংরক্ষণের কাজেও আমরা এই রেজিস্টারকে ব্যবহার করে থাকি। তো রেজিস্টার, আমি যদি এক কথায় বলে যে রেজিস্টার হচ্ছে এক ধরনের অস্থায়ী মেমোরি। এটা আমাদের পরীক্ষারও বা সিলেবাসেরও অন্তর্ভুক্ত একটা জিনিস, একটা টপিক। তবে এটা সম্পর্কে খুব বেশি আমাদের আলোচনা আজকের বিষয়বস্তু নয়। আমরা যখন এই অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস পড়ব, তখন রেজিস্টার সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমরা আপাতত রেজিস্টার সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিব। যে ধারণাটা আমরা এতক্ষণে পেয়ে গেছি যে রেজিস্টার হচ্ছে সহজ কথায় একটা মেমোরি বা স্টোরেজ ডিভাইস। এই মেমোরি বা স্টোরেজ ডিভাইস কি কাজে ব্যবহার করা হয়? অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, ইনস্ট্রাকশন বা নির্দেশনা সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, এছাড়াও অ্যাড্রেস সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। এই রেজিস্টারের আবার বিভিন্ন ধরন আছে। আমরা এক নজরে একটু দেখে নিব কি ধরনের রেজিস্টার হতে পারে। এখানে কয়েক ধরনের রেজিস্টার আছে, এর বাইরেও আরো অনেক ধরনের রেজিস্টার রয়েছে। সাধারণত অ্যাকুমুলেটর, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার। এটা এক এক ধরনের রেজিস্টারের আবার এক এক ধরনের কাজ রয়েছে। আমি এই বিষয়ে আসলে সেদিকে আজকে আর আলোচনায় যাচ্ছি না। আজকে আমাদের মূল টপিক চিহ্নযুক্ত সংখ্যা। আমরা সেই চিহ্নযুক্ত সংখ্যায় ফিরে যাচ্ছি। তো চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের ক্ষেত্রে, অর্থাৎ আমি এই অধ্যায়ের এখন থেকে চিহ্নযুক্ত সংখ্যা বলতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যায় বুঝবো। তো চিহ্নযুক্ত সংখ্যা বা বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের জন্য তিনটি পদ্ধতি রয়েছে। আমরা এক নজরে দেখে নিব পদ্ধতি তিনটি কি। প্রথম পদ্ধতি হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি বা সাইন ম্যাগনিটিউড ফর্ম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একের পরিপূরক পদ্ধতি বা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। আরেকটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতি বা টুয়াইস কমপ্লিমেন্ট ফর্ম। আমরা কোনো একটা বাইনারি সংখ্যাকে এই তিন পদ্ধতিতে চিহ্নযুক্ত বাইনারি সংখ্যায় রূপান্তরিত বা প্রকাশ করতে পারি। আমরা এখন একে একে এই তিনটা পদ্ধতি সম্পর্কে জেনে নেব। এই অংশটা আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা ঠিক কিভাবে আমরা প্রকাশ করতে পারি। আমরা প্রথমেই দেখে নিব চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের ক্ষেত্রে প্রকৃত মান গঠন পদ্ধতিটা আসলে কি। প্রকৃত মান গঠন পদ্ধতি, প্রকৃত মান গঠন এই নামটা থেকেই আমরা একটু ধারণা পাই যে প্রকৃত মান অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে বাইনারি চিহ্নযুক্ত সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছি সেই সংখ্যার প্রকৃত মানটা নির্ণয় করব। তারপর সেখান থেকে চিহ্নর জন্য আমরা যেভাবে প্রকাশ করতে চাই, ধনাত্মক হলে 0 এবং ঋণাত্মক হলে 1 ইনপুট করার কাজে ব্যবহার করব। আমরা কিছুক্ষণ আগে রেজিস্টার পড়েছিলাম। রেজিস্টারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে যে একটা রেজিস্টার যেহেতু মেমোরির একটা সাইজ হয়, একটা আকার হয়। এই রেজিস্টারের বিভিন্ন ধরনের আকার হয়ে থাকে। সাধারণত রেজিস্টারের আকার 4 বিট, 8 বিট বা 16 বিট এরকম হয়ে থাকে।
আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন সময়ে বিভিন্ন আকারের রেজিস্টার ব্যবহার করব। এই যে 4 বিট 16 বিট 8 বিট আমরা বলছি, এই জিনিসটা আসলে কি? এটা আসলে আমাদের আজকের আলোচনা থেকে একটু ভিন্ন বিষয়, তারপরেও বলে রাখি। আমরা জানি যে রেজিস্টার হচ্ছে একটা স্টোরেজ বা মেমোরি ডিভাইস। আর আমরা স্টোরেজে কি স্টোর করি? ডেটা স্টোর করি। ডেটা মিনস সেটা 0 এবং 1। তো একটা রেজিস্টার কতগুলো 0 এবং 1 সংরক্ষণ করছে, সেই 0 এবং 1 এর সর্বোচ্চ সংখ্যাকে বা সম্পূর্ণ সংখ্যাকে বলছি ওই রেজিস্টারের আকার। আমি যদি বলি একটা 8 বিট রেজিস্টার বা একটা 4 বিট রেজিস্টার, তার মানে হচ্ছে ওই রেজিস্টারটা 4টা বাইনারি বিট বা 8টা বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। এভাবে করে যদি আমি বলি যে এটাকে যদি আমি বলি একটা 4 বিট রেজিস্টার, তাহলে যেটা হবে যে এই রেজিস্টারটা 4টা বাইনারি বিট সংরক্ষণ করতে পারবে। 4 বিট বাইনারি রেজিস্টার, বাইনারি সংখ্যার জন্য 4 বিট রেজিস্টার। এই রেজিস্টারের ক্ষেত্রে যে 4টা বিট সংরক্ষণ করছে, এই ব্যাপারটা আমাদের একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। যখন আমরা রেজিস্টারের মাধ্যমে একটা চিহ্নযুক্ত বাইনারি সংখ্যা প্রকাশ করব, তখন রেজিস্টারের ক্ষেত্রে একেবারে সর্ববামের যে ঘরটা, বামের যে বিটের জায়গাটা, এই জায়গাটা আমাদের জন্য রিজার্ভ রাখতে হবে। কার জন্য রিজার্ভ রাখতে হবে? আমাদের চিহ্ন প্রকাশের জন্য যে একটা বিট ব্যবহার করব, সেই বিটের জন্য রিজার্ভ করতে হবে। যেরকম ভাবে আমরা একটা দশমিক সংখ্যার বাম পাশে একটা চিহ্ন দেওয়ার জন্য একটা জায়গা আমরা পেয়ে থাকি, রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মতো দশমিক সংখ্যার মতো হয় না। কারণ আমরা চাইলেই দশমিক সংখ্যা এরকম লিখলাম যে 35, এর আগে একটা প্লাস চিহ্ন দিয়ে বলে দিলাম এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। কিন্তু যখন আমরা বাইনারিতে প্রকাশ করব, তখন আমরা আমাদের ইচ্ছে মতো বিট বা ইচ্ছে মতো ডিজিট নিতে পারি না। তখন আমাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। নিয়মটা হচ্ছে, আমরা যখন বাইনারি চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করব, তখন অবশ্যই তাকে রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করতে হবে। এছাড়া কোনোভাবেই বাইনারি সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যায় প্রকাশ করা সম্ভব না। যদি করে থাকি সেটা আমাদের ভুল হবে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যখন বাইনারি সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যায় প্রকাশ করব, প্রথম কাজই হচ্ছে সেটাকে একটা রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করব। রেজিস্টারটার সাইজ সংখ্যার মানে মানের উপর নির্ভর করতে পারে। আমাদের প্রয়োজন মতো রেজিস্টারের সাইজ আমরা 4 বিট নিতে পারি, 8 বিট নিতে পারি, 16 বিট নিতে পারি। তো আমরা যদি বলি একটা 4 বিট রেজিস্টার, তাহলে 4 বিট রেজিস্টারের সর্ববামের যে বিটটা, সর্ববামের যে জায়গাটা, এই জায়গাটা রিজার্ভ থাকবে। কার জন্য রিজার্ভ থাকবে? আমাদের যে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের জন্য যে আমরা বিটটা ব্যবহার করব, সাইন বিট, সেই সাইন বিটের জন্য আমরা এই জায়গাটা রিজার্ভ করে রাখবো। অর্থাৎ এই ঘরে আমরা কোনো ডেটা স্টোর করতে পারবো না, সংখ্যার ডেটা স্টোর করতে পারবো না। আমাদের সংখ্যা প্রকাশের জন্য এই 3টা ঘর বরাদ্দ থাকবে। এখন আমরা যদি কোনো একটা সংখ্যাকে চিহ্নযুক্ত বাইনারি সংখ্যা রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে এই 3টা ঘরই শুধুমাত্র ব্যবহার করা সম্ভব হবে। আর এই ঘরটা আমরা রেখে দিয়েছি কার জন্য? সাইন বিট বা চিহ্নর জন্য। ওকে, এখন আমরা প্রকৃত মান গঠন পদ্ধতিতে এই ব্যাপারটা কিভাবে আমরা সমাধান করতে পারি। আমি একটা উদাহরণ দেই, যে একটা সংখ্যা নেই, ধরা যাক খুব ছোট সংখ্যা নেই 5। আমি এই 5কে চিহ্নযুক্ত সংখ্যায় রূপান্তর করব। প্রথমেই আমাদের যেটা করতে হবে, 5-এর বাইনারি মানটা আমাদেরকে জানতে হবে। তো 5-এর বাইনারি মান বের করার অনেকগুলো পদ্ধতি আছে, শর্টকাট পদ্ধতি আছে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, আবার আমরা আমাদের যে নিয়ম মাফিক প্রক্রিয়া আছে সে ব্যবহার করতে পারি। আমি এই জায়গাটাকে একটু স্কিপ করছি, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা অলরেডি এই সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখে এসছো, তারপরে চিহ্নযুক্ত সংখ্যায় এসছি। তো 5-এর যদি আমি বাইনারি করি, তাহলে 5 একটা যদি দশমিক সংখ্যা হয়, এই দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 101। অর্থাৎ 5-এর প্রকৃত বাইনারি মান হচ্ছে 101। এখন আমি যদি এই 101 বা 0.5কে চিহ্নযুক্ত সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই সংখ্যাটাকে আমি রেজিস্টারের মধ্যে বসাবো। কিভাবে বসাবো? এই যে ডান দিক থেকে বসাতে বসাতে আসবো। তো প্রথমেই 101, এই 3টা ঘর আমরা ব্যবহার করলাম। এবার সর্ববামের যে ঘরটা রয়েছে, সেই ঘরটা আমরা চিহ্ন বিটের জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে বা আমার কথা হচ্ছে, আমি এই যে 5 বা 101,
এটাকে ধনাত্মক ভাবে প্রকাশ করতে চাচ্ছি নাকি ঋণাত্মক ভাবে প্রকাশ করতে চাচ্ছি। আমি যদি ধনাত্মক ভাবে প্রকাশ করতে চাই তাহলে আমি এখানে 0 লিখবো, আমি যদি ঋণাত্মক সংখ্যায় প্রকাশ করতে চাই এখানে 1 লিখবো। অর্থাৎ এই ঘরটা আমরা শুধুমাত্র চিহ্ন বিটের জন্য সংরক্ষণ করে রেখেছি। এখন এখানে যদি 5-এর বদলে আমি অন্য আরেকটা সংখ্যা নিতাম, ধরা যাক 9, তাহলে 9-এর বাইনারি সংখ্যা কি হতো? 1001। এটাকে যদি আমি রেজিস্টারের মাধ্যমে চিহ্নযুক্ত সংখ্যায় প্রকাশ করতে চেতাম তাহলে আমরা এই রেজিস্টারে অর্থাৎ 4 বিট রেজিস্টারের মাধ্যমে এটা প্রকাশ করা সুযোগ নেই। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 4 বিট রেজিস্টারে আমাদের মূল সংখ্যা প্রকাশের জন্য 3টা ঘর অবশিষ্ট আছে, কিন্তু এখানে 9-এর জন্য কয়টা বিট আছে? 4টা বিট আছে। অর্থাৎ আমরা যদি বাইনারিতে 9-কে প্রকাশ করতে চাই তাহলে আমাদের জন্য রেজিস্টারে কমপক্ষে 4টা জায়গা প্রয়োজন, কিন্তু এখানে কয়টা জায়গা আছে? 3টা। একটা জায়গা আমরা প্রথমেই বলে নিয়েছি চিহ্ন বিটের জন্য বরাদ্দ থাকবে। অর্থাৎ আমি যদি একটা 4 বিট রেজিস্টার নেই, এখানে যেটা করব 4টা জায়গা আছে। অনেকে তোমরা এই জায়গাটাতে ভুল করে ফেলো, এখানে 4টা জায়গা আছে, আমি 4টা বিটকে বসাই দিব, কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব না। কারণ এই যে ঘরটা আমি দেখছি এখানে আমরা কোনো সংখ্যার বিট আমরা রাখতে পারবো না, কারণ এই ঘরটা রিজার্ভ রাখা হয়েছে চিহ্ন বিটের জন্য। আমরা তখন কি করতে পারি? 1 0 0, বাকি যে 1টা থাকে এটা কিন্তু প্রকাশ করার আমার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমি যদি এই 9-কে এই রেজিস্টারে প্রকাশ করতে চাই 4 বিট, সেটা হবে না। তখন আমাদের কি করতে হবে? এই রেজিস্টারের আকারটা বৃদ্ধি করতে হবে। 4 বিট না হলে আমরা কত বিট নিতে পারি? 8 বিট নিতে পারি, কারণ 4 বিটের পরে 8 বিট রেজিস্টার হয়, এর মাঝামাঝি কোনো আকারের রেজিস্টার হয় না। কেন হয় না সেটা আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশে ডিটেইলস আলোচনা করব। আপাতত আমরা এটা জানবো যে রেজিস্টারের আকার সাধারণত 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট এভাবে করে হয়ে থাকে। ওকে, তো আমরা এখন প্রকৃত মান গঠন পদ্ধতির দিকে যদি আমরা তাকাই, যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে কোনো একটা চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রেজিস্টারের মাধ্যমে প্রকৃত মানটা আমরা লিখব, তারপরে সেটার চিহ্ন যদি পজিটিভ হয় আমরা 0 লিখব, যদি নেগেটিভ হয় 1 লিখব। আমি এই জিনিসটাকে একটু সাম আপ করার চেষ্টা করছি। ওকে, সো প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমি যদি বলি যে +5 আমরা প্রকাশ করব, +5 এর জন্য যেটা হবে +5 প্রকৃত মান গঠন পদ্ধতি আমি খুব একবারে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমি 5-এর জন্য 5কে প্রকাশ করার জন্য আমরা একটা 4 বিট রেজিস্টার নিলেই আমাদের হয়ে যাবে। কোন সংখ্যার জন্য কত বিটের রেজিস্টার নিব এটা আমাদের ভিন্ন আলোচনার বিষয়। আমরা পরবর্তী কোনো ক্লাসে কত সংখ্যা পর্যন্ত কত বিট রেজিস্টারে নিতে পারবো এই বিষয় সম্পর্কিত আলোচনা করব। তো আমরা এখানে +5 এর জন্য একটা 4 বিট রেজিস্টার নিলাম। এই 4 বিট রেজিস্টারের জন্য আবার -5কে প্রকাশ করব। এটার জন্য আমাদের 4 বিট রেজিস্টার নিলেই হবে। এটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। এখন আমি +5 প্রকাশ করার জন্য, যেহেতু পদ্ধতিটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, আমরা প্রথমে 5-এর প্রকৃত মানটা লিখব। 5-এর প্রকৃত মানটা হচ্ছে 101। এখন যেহেতু সংখ্যাটা প্লাস, আমরা প্লাসের জন্য এখানে কোন বিট বসাবো? 0 বসাবো, কারণ আমরা আগেই জেনেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধনাত্মক সংখ্যা প্রকাশের জন্য বাইনারি বিট 0 ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা যখন -5 এর এখানে আসছি তখন আবারও আমরা প্রকৃত মানটাকে লিখব 101। যেহেতু এটা আমাদের ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য আমরা ব্যবহার করব 1 বিট। এখন আমরা প্রকৃত মান গঠন পদ্ধতিতে +5 এবং -5 এর জন্য দুটো সংখ্যা পেলাম। 0101 হচ্ছে +5, 1101 হচ্ছে -5। এটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। এর পরবর্তী যে পদ্ধতিটা আসছে সেটা হচ্ছে
একের পরিপূরক পদ্ধতি বা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি। একের পরিপূরক বলতে আমরা আসলে কি বুঝি? প্রথমে আমরা একটু একের পরিপূরক সম্পর্কে জেনে নিব। একের পরিপূরক পদ্ধতি, এই পদ্ধতিটা আসলে কোনো বিটকে যখন আমরা ইনভার্ট বা রিভার্স করে ফেলি তখন সেটা হয়ে যায় একের পরিপূরক। অর্থাৎ বাইনারি কোনো বিটকে যদি আমরা ইনভার্সন করি, বিপরীতকরণ করি, অর্থাৎ একটা বিট হচ্ছে 1, এই 1 কে যদি আমরা ইনভার্ট করি মানে 0 করে দিই তখন সেটা হয়ে যায় একের পরিপূরক। অর্থাৎ 1 0 হচ্ছে একের পরিপূরক। আবার যদি কোনো বিট হয় 0, সেটাকে যদি আমরা ইনভার্ট করি বা টগল করি তখন সেটা হয়ে যায় একের পরিপূরক। তো একের পরিপূরক ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো বাইনারি বিট বা বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটকে আমরা ইনভার্ট করব বা টগল করব, অর্থাৎ 1 কে 0, 0 কে 1 করব, তখন সেটা হয়ে যাবে একের পরিপূরক। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এখানে যদি আমি একটা সংখ্যা নিই 1 0 1 0, এটা একটা বাইনারি সংখ্যা। এই সংখ্যাকে যদি আমরা একের পরিপূরক হিসেবে ব্যবহার করতে চাই বা একের পরিপূরকের মাধ্যমে প্রকাশ করতে চাই তখন আমরা এই বিটগুলোকে ইনভার্ট করে দিব বা টগল করে দিব। সেটা কিভাবে? 1 কে 0 করব, 0 কে 1 করব, 1 কে 0, 0 কে 1, অর্থাৎ এই সংখ্যাটার একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট হলো এই সংখ্যাটা। তো একের পরিপূরক সম্পর্কে আমরা আশা করি স্পষ্ট ধারণা পেলাম যে কোনো একটা বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটকে যদি আমরা ইনভার্ট করি বা টগল করি, সহজ কথায় 0 কে 1 করি, 1 কে 0 করি, তখন আমরা সেটাকে একের পরিপূরক বলতে পারি। তো একের পরিপূরকের পদ্ধতির মাধ্যমে একটা চিহ্নযুক্ত বাইনারি সংখ্যা কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা একটু দেখে নিব। ওকে, এখন দেখি আমরা ঠিক +5 কেই চিহ্নযুক্ত সংখ্যায় একের পরিপূরকের মাধ্যমে প্রকাশ করব। তো প্রথমে আমি +5 নিলাম। তো আমরা আগেই জেনেছি যে বাইনারি সংখ্যায় চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের জন্য আমাদেরকে অবশ্যই রেজিস্টার ব্যবহার করতে হবে। এখন এই যে +5 আছে, এই +5 কে প্রকাশ করার জন্য আমরা একটা 4 বিট রেজিস্টার ব্যবহার করব, আমরা আগেই যেভাবে করেছি। আমাদের এখানে ঘর করে রেজিস্টার প্রকাশ করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। আমি যাতে রেজিস্টার বা মেমোরির স্পেসটাকে আমরা সহজে বুঝতে পারি সেটার জন্য এখানে জাস্ট আমরা ঘর করে দিয়েছি, এছাড়া আর কিছুই না। তো +5 এর জন্য একটা রেজিস্টার নিলাম 4 বিটের, -5 প্রকাশ করার জন্য আমরা একটা 4 বিট রেজিস্টার নিব। ওকে, এখন আমরা কিভাবে +5 কে -5 বা -5 কে +5 করতে পারি একের পরিপূরকের মাধ্যমে সেটা একটু দেখব। প্রথমেই যেটা করব, আমরা 5 এর প্রকৃত মানটা লিখব। 5 এর প্রকৃত মান আমরা জানি 1 0 1। এখন যেহেতু এটা পজিটিভ সংখ্যা, আমরা জানি পজিটিভ সংখ্যার জন্য চিহ্ন বিট হচ্ছে 0, আর চিহ্ন বিটের জন্য রিজার্ভ ঘর হচ্ছে সর্ববামের ঘর। আমরা এখানে 0 বসালাম। এখন এই সংখ্যাটা হচ্ছে +5 এর একটা চিহ্নযুক্ত সংখ্যা। এখন আমরা যদি এই +5 কে -5 এ প্রকাশ করতে চাই একের পরিপূরক পদ্ধতিতে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে? প্রত্যেকটা বিটকে বিপরীত করে দিতে হবে, বিপরীতকরণ, ইনভার্সন। অর্থাৎ এই যেখানে 0 আছে সেটা 1 করে দিব, এটা 1 আছে এটা 0, এটা 0 আছে এটা 1 হবে, এটা 1 আছে এটা 0 হবে। অর্থাৎ আমরা এখানে যে বিটটাই পাই না কেন, 0 হোক আর 1 হোক, সেটাকে আমরা যদি রিভার্স করে দিই, টগল করে দিই, তাহলে আমরা একের পরিপূরক পেয়ে যাব। তাহলে এখন আমরা এই যে দ্বিতীয় যে সংখ্যাটা পেলাম 1010, এই সংখ্যাটাকে একের পরিপূরক পদ্ধতিতে বলতে পারি -5 বা চিহ্নযুক্ত, ঋণাত্মক চিহ্নযুক্ত বাইনারি সংখ্যা। আমরা এর পরবর্তীতে যে পদ্ধতিতে আসবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ। 2 এর পরিপূরক পদ্ধতি, এটা আমাদের প্রধান এবং মূল আলোচ্য বিষয় এই অংশের বা এই লেকচারের। আমি আজকে 2 এর পরিপূরক সম্পর্কে প্রাথমিক ধারণা দিব এবং যদি আমাদের সময়ের সাথে আমরা পারি তাহলে এখান থেকে কিছু প্র্যাকটিস করার চেষ্টা করব।
আমি প্রথমেই দেখে নিই দুইয়ের পরিপূরক বলতে আসলে আমরা কি বুঝি। দুইয়ের পরিপূরক পদ্ধতি আমাদের পূর্বের যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে প্রকৃত মান গঠন, একটা হচ্ছে একের পরিপূরক, আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক পদ্ধতি, দুইয়ের পরিপূরক পদ্ধতিটা মূলত একের পরিপূরক পদ্ধতির একটু এক্সটেন্ড ভার্সন। কিভাবে? আমরা কোনো একটা সংখ্যার দুইয়ের পরিপূরক যদি আমরা করতে চাই, তবে সেই সংখ্যাটাকে আগে একের পরিপূরকে পরিণত করে নিতে হয়, তার সাথে এক যোগ করতে হয়, তাহলে আমরা ওই সংখ্যাটার দুইয়ের পরিপূরক পেয়ে যাই। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কোনো একটা সংখ্যা ধরা হোক যাক, একটা সংখ্যা এক্স, বাইনারি সংখ্যা এক্স, এই সংখ্যাটার আমাদের দুইয়ের পরিপূরক নির্ণয় করতে যদি হয়, তাহলে প্রথমে আমরা কি করব, এক্স এর একের পরিপূরক করে তার সাথে এক যোগ করব, অর্থাৎ টুয়াইস কমপ্লিমেন্ট অফ এক্স ইকুয়াল ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এক্স প্লাস ওয়ান। এটা হলো দুইয়ের পরিপূরক। এক্স এর দুইয়ের পরিপূরক মানে হচ্ছে এক্স কে আমরা আগে একের পরিপূরক করব, তার সাথে সিম্পলি এক যোগ করে দিব, তাহলে আমরা এক্স এর দুইয়ের পরিপূরক পেয়ে যাব। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে 5 কে আমরা প্রকৃত মান গঠন এবং একের পরিপূরকের মাধ্যমে করেছি, এখন আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে 5 এর নেগেটিভ এবং পজিটিভ মান প্রকাশ করার চেষ্টা করব। প্রথমেই পজিটিভ মান নিয়ে আমি আসি। +5 যদি বলি, 4 বিট একটা রেজিস্টার নিলাম, এখানে 5 মানে হচ্ছে 1 0 1, এটার পজিটিভ চিহ্নের জন্য প্লাস চিহ্নের জন্য এখানে একটা 0 বসাবো। এরপরে এটাকে আমরা এখন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যায় প্রকাশ করব। তো ঋণাত্মক সংখ্যা প্রকাশের জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটাকে একের পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো একের পরিপূরক পদ্ধতিতে যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে কি হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 0 আছে, এখানে আমি 1 লিখবো, 1 কে 0 করব, 0 কে 1, 1 কে 0। এটা হচ্ছে 5 এর একের পরিপূরক। আমরা নিয়ম অনুযায়ী দুইয়ের পরিপূরক করতে হলে একের পরিপূরকের সাথে কি করব, এক যোগ করব, বাইনারি যোগ করব। আমরা এর সাথে একটা এক যোগ করব, তাহলে এই সংখ্যাটা এখন কি দাঁড়ায় একটু দেখি। 0 + 1 = 1 1 0 1। এই সংখ্যাটা হলো টুয়াইস কমপ্লিমেন্ট অফ 5। এটা হচ্ছে 5 এর দুইয়ের পরিপূরক। এই দুইয়ের পরিপূরক এই সংখ্যাটাই হচ্ছে আমাদের এখানে -5। অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা যখন কোনো একটা সংখ্যার ঋণাত্মক মান বের করতে চাই বা প্রকাশ করতে চাই, তখন সংখ্যাটাকে আমরা প্রথমেই যেটা করব, একের পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করব, করার পর তার সাথে এক যোগ করব। এক যোগ করার পর যে রেজাল্টটা আমরা পাবো সেটাকে আমরা বলবো দুইয়ের পরিপূরক। এই তিনটা পদ্ধতিতে আমরা কোনো একটা সংখ্যার ঋণাত্মক মান প্রকাশ করতে পারি, কোনো একটা বাইনারি সংখ্যার। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের তিনটা পদ্ধতি শিখলাম, একটা প্রকৃত মান গঠন পদ্ধতি, একটা একের পরিপূরক পদ্ধতি, আর একটা দুইয়ের পরিপূরক পদ্ধতি। এখন আমাদের এই তিনটা পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখা যাবে তিনটা পদ্ধতিতেই আমরা 5 কে উদাহরণ হিসেবে নিয়েছি এবং তিনটা পদ্ধতিতে 5 এর ঋণাত্মক মান ভিন্ন ভিন্ন এসেছে। প্রথমে যদি আমি একটু দেখি, প্রকৃত মান গঠন পদ্ধতিতে -5 এর মানটা কি এসছে, 1 1 0 1, অর্থাৎ 1 1 0 1। এটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে -5 এর মান। এরপর যদি আমি বলি একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে -5 এর মানটা কি আসছে, 1 0 1 0। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে -5 এর মানটা কি আসছে, 1 0 1 1 1 0 1 1। অর্থাৎ তিনটা পদ্ধতিতে -5 একই হলেও বাইনারির তিনটা মান টোটালি ডিফারেন্ট, তিনটা আলাদা আলাদা। এটা কেন হলো, কিভাবে হলো, এই বিষয় সম্পর্কে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমেই আমরা যদি প্রকৃত মান গঠন পদ্ধতি বলি, এখানে যেটা আসছে যে 1 1 0 1।
ওয়ান্স কমপ্লিমেন্টে আসছে 1 0 1 0, টুয়াইস কমপ্লিমেন্টে আসছে 1 0 1 1। পদ্ধতি যেহেতু তিনটা ভিন্ন, মান তিনটা ভিন্ন হবে, কিন্তু প্রত্যেকের জায়গায় সঠিক। আমি যদি এখন বলি যে -5 মানে হচ্ছে 1 0 1 0, অন্য কেউ যদি একজন বলে -5 মানে বাইনারিটা 1 1 0 1, দুটোই সঠিক। আমি ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে বলেছি, সে প্রকৃত মান গঠন পদ্ধতিতে বলেছে। এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা পদ্ধতি। আমরা এই তিনটা পদ্ধতির মধ্য থেকে শুধুমাত্র দুইয়ের পরিপূরক পদ্ধতি বা টুয়াইস কমপ্লিমেন্টটাই ব্যবহার করব। কেন ব্যবহার করব? এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের পরীক্ষার প্রধান প্রস্তুতি বা পড়াশোনার জায়গাটা শুরু এখান থেকে। এতক্ষণ আমরা যা পড়লাম সেটা হচ্ছে পরীক্ষাতে 4 নম্বরের যে ম্যাথগুলো আছে বা 2 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে, 1 নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন থাকে, এগুলোকে সুন্দর মতো পরিচ্ছন্নভাবে স্বচ্ছভাবে উত্তর করার জন্য আমাদের এই বেসিক ধারণাটা খুব প্রয়োজন। আমরা অনেকেই এই অংশটাকে স্কিপ করে সরাসরি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে চলে যাই, যে কারণে আমাদের পরীক্ষার কোনো ম্যাথ বা কোনো অঙ্ক যদি একটু ভিন্নভাবে আসে তখন আমরা ঘাবড়ে যাই। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এই পরিপূরক পদ্ধতি বা চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতির পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু আলোচনা করে নেওয়া। আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতির ক্ষেত্রে প্রথমে যদি আসি যে দুইয়ের পরিপূরক পদ্ধতি কেন ব্যবহার করা হয়। অবশ্যই দুইয়ের পরিপূরক পদ্ধতি এই পদ্ধতিগুলোর চেয়ে সবচেয়ে সুবিধাজনক, এজন্যই ব্যবহার করা হয়। এটা আমরা খুব সাধারণভাবেই বুঝতে পারি। আমরা কেন সুবিধাজনক এই উত্তরটা খোঁজার একটু চেষ্টা করব। আমরা যদি বিগত স্লাইডে বা বিগত প্র্যাকটিসের সময় আমরা খেয়াল করলাম যে তিনটা পদ্ধতিতে তিনটা ভিন্ন মান এসছে। এর ভিতর থেকে আমরা শুধুমাত্র দুইয়ের পরিপূরক পদ্ধতিটা ব্যবহার করছি। কেন করছি? এক্ষেত্রে আমরা প্রথমে যদি বলে থাকি যে দুইয়ের পরিপূরক পদ্ধতি সবচেয়ে সুবিধাজনক, কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করা যায়, অর্থাৎ শুধুমাত্র যোগ অপারেশনের মাধ্যমেই কম্পিউটারের সকল ধরনের গাণিতিক সমস্যার সমাধান করা যায়। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরেও যদি বলে থাকি, অনেক সময় বোঝা হয় যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে সরল সার্কিট ব্যবহার করা হয়। কেন সরল সার্কিট ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায়? কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতি যেহেতু শুধুমাত্র যোগের মাধ্যমেই অপারেশন গুলো করা হয়, সেজন্য এখানে শুধুমাত্র যোগের জন্য যে সার্কিটটা প্রয়োজন সেই সার্কিটটাই আমরা ব্যবহার করে থাকি। আমরা এ সম্পর্কিত বেশ কিছু পয়েন্ট আমরা বইয়ে পেয়ে থাকি। আমরা আজকে একটু ম্যাথমেটিক্যালি সেটা জানার চেষ্টা করব যে কেন দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। যদি আমরা প্রকৃত মান গঠন পদ্ধতি এবং একের পরিপূরক পদ্ধতির দিকে খেয়াল করে থাকি, তখন দেখব যে এই দুই পদ্ধতি থেকে দুইয়ের পরিপূরক পদ্ধতির প্রক্রিয়াটা বা সংখ্যা প্রকাশের ধরনটা একটু ভিন্ন এবং বেশি উপযোগী বা সুবিধাজনক। কেন সুবিধাজনক? আমরা কেন প্রকৃত মান গঠন পদ্ধতি বা একের পরিপূরক পদ্ধতি ব্যবহার না করে দুইয়ের পরিপূরক পদ্ধতিটা ব্যবহার করছি, এটা একটু জানার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদেরকে একটা উদাহরণ নিতে হবে, সেটা হচ্ছে শূন্য। আমরা এই শূন্যটাকে ধরে প্রমাণ করার চেষ্টা করব কেন দুইয়ের পরিপূরক যৌক্তিক এবং সুবিধাজনক। আমি যদি শূন্যকে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব সেটা একটু দেখব। আমরা জানি প্রথমে আমি প্রকৃত মান গঠন পদ্ধতি নিলাম 0। জিরোকে আমি যদি চিহ্নযুক্ত সংখ্যা হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আমরা যে কোনো সংখ্যক বিটের একটা রেজিস্টার নিলেই হবে। প্রথমত আমি এখানে 0কে প্রকাশ করার জন্য 4 বিটের একটা রেজিস্টার ধরে নিলাম। তাহলে 4 বিটের 3টা বিট, 0-র জন্য 0 0 0। যেহেতু এটা পজিটিভ +0 ধরেছি, আমরা আগেই জেনেছি প্লাসের জন্য চিহ্নটা হচ্ছে 0 আর মাইনাসের জন্য চিহ্নটা হচ্ছে 1। তো যেহেতু এটা +0 আমরা এখানে লিখব 0। যদি আমরা -0 প্রকাশ করতে চাই সেখানে কি দেখব? প্রথমে প্রকৃত মান 0 এর জন্য 0 0 0 এবং মাইনাসের জন্য সাইন বিটটা হচ্ছে 1, আমরা এখানে 1টা লিখব। প্রকৃত মান গঠন পদ্ধতিতে +0 মান এটা, -0 মান এটা। আমরা এখন একের পরিপূরক পদ্ধতিতে +0 এবং -0 মানটা নির্ণয় করার চেষ্টা করব। প্রথমে +0 লিখি, 0 0 0
প্লাসের জন্য 0। এখন একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম অনুযায়ী আমরা যদি কোনো সংখ্যাকে টগল বা রিভার্স করে দিই তাহলে সেই সংখ্যাটা একের পরিপূরক হয়ে যায় এবং ওই সংখ্যাটা পূর্বের সংখ্যার ঋণাত্মক মান হিসেবে প্রকাশিত হয়। তো আমরা যদি এখন -0 প্রকাশ করতে চাই একের পরিপূরক পদ্ধতি অনুসারে, তাহলে এই বিটগুলোকে আমরা রিভার্স করে দিব, বিপরীত করে দিব। অর্থাৎ 0 আছে 1 1 1 1। এটা হলো একের পরিপূরক পদ্ধতিতে ধনাত্মক 0 এবং ঋণাত্মক 0 মান। আমরা যদি 2 এর পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করতে চাই তাহলে একটু খেয়াল করব, +0 = 0 0 0 0। তো 2 এর পরিপূরক পদ্ধতি মানে আমরা আগেই শিখেছি যে কোনো একটা সংখ্যার একের পরিপূরক পদ্ধতি করব, করে তার সাথে 1 যোগ করব। আমরা প্রথমে এটাকে একের পরিপূরক পদ্ধতিতে রূপান্তর করলাম, এর সাথে আমরা 1 যোগ করব। এটাকে যদি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম অনুযায়ী করি তাহলে 1 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি 1। আমরা একটু খেয়াল করব যে এখানে আমরা 3টা মান পেয়েছি +0 এবং -0 জন্য। প্রথমত এটা একটা, এটা একটা এবং এটা একটা। এটা প্রকৃত মান গঠন পদ্ধতিতে, এটা একের পরিপূরক পদ্ধতিতে এবং এটা 2 এর পরিপূরক পদ্ধতিতে। আমরা জানি যে রেজিস্টারের মাধ্যমে কোনো চিহ্নযুক্ত সংখ্যাই শুধুমাত্র প্রকাশিত হয়ে থাকে এবং এই রেজিস্টারের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে বা সাইজ থাকে। আমরা প্রথম যখন এই অংশটা শুরু করি আমরা বলেছিলাম যে আমরা 4 বিট রেজিস্টার নিয়ে কাজ করব 0 এর জন্য। তো 4 বিট যদি একটা রেজিস্টার হয়ে থাকে তাহলে সে কয়টা বিট ধারণ করতে পারবে? 4টা বিট ধারণ করতে পারবে। এর একটা বিট অতিরিক্ত ধারণ করার কোনো সুযোগ নেই। 4 বিট রেজিস্টার মানে হচ্ছে সে সর্বোচ্চ 4টা বিট ধারণ করবে। 8 বিট রেজিস্টার মানে সে সর্বোচ্চ 8টা বিট ধারণ করতে পারবে। তো এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, প্রথমে প্রকৃত মান গঠন পদ্ধতিতে -0 এর ক্ষেত্রে কয়টা বিট আছে? 4টা, 1 0 0 0। ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে -0 এর মান কি আছে? 1 1 1 1, 4টা। অসুবিধাটা হলো যখন আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে আসলাম সেখানে -0 এর মান এসে দাঁড়ালো 5টা বিটে, অর্থাৎ 1 0 0 0 0, 5টা বিট। এখানে একটু খেয়াল করতে হবে যে আমরা যেহেতু 4 বিটের রেজিস্টার ব্যবহার করেছিলাম আমাদের এখানে বিট আছে 5টা, তাহলে এই 5টা বিট কি আমাদের 4টা বিটের যে রেজিস্টার সেখানে ক্যাপাসিটি দেওয়া সম্ভব? সম্ভব না। আমরা 4 বিটের একটা রেজিস্টারে সর্বোচ্চ 4টা বিটই রাখতে পারবো। এবং প্রথমে যদি আমি একটু খেয়াল করো তোমরা, যে প্রথমে বিট সাজানোর সময় আমরা সাজিয়েছিলাম 4টা 4টা করে ডান দিক থেকে, একটা একটা করে ডান দিক থেকে। তো আমি যদি এই 4 বিটের রেজিস্টারের মাধ্যমে এই বাইনারি বিটগুলোকে প্লেস করতে চাই তাহলে এই ঘরটা তো আমার রিজার্ভ রয়েছে, কার জন্য? সাইন বিটের জন্য। তো এখানে -0 এর ক্ষেত্রে যেটা হয়েছে সাইন বিট 0 0 0 0, একটা বিট আমাদের অতিরিক্ত থেকে গেছে 5 বিটের মধ্যে। যখনই 4 বিটের রেজিস্টারে আমরা 5টা বিট ইনপুট করার চেষ্টা করব সেটা কখনোই সম্ভব হবে না, কারণ ওর ক্যাপাসিটি হচ্ছে 4 বিট। বাকি যে একটা বিট আছে এই বিটকে সে ধরে রাখার কোনো সুযোগ তার নেই। যখন এরকম একটা বিট অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ কোনো রেজিস্টারের ক্যাপাসিটির বাইরে চলে যায় কোনো বিট, তখন সেই বিটগুলোকে আমরা বলি ওভারফ্লো বিট। ওভারফ্লো বিট অর্থাৎ এই বিটটা আমাদের রেজিস্টারের ক্যাপাসিটির বাইরে চলে গেছে, এটা বিবেচ্য নয়। এখন যদি আমি এই যে 2 এর পরিপূরক পদ্ধতিতে -0 এই মানটা প্রকাশ করার চেষ্টা করি তখন কি হবে? রেজিস্টারের ভিতরে কোন বিটগুলো থাকবে? 0 0 0 0, এই 1টা রেজিস্টারে জমা থাকবে না। তাহলে আমরা এখন যদি একটু লক্ষ্য করি যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে রেজিস্টারের মধ্যে কি মান আছে? 1 0 0 0, এই মানটা। ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে রেজিস্টারে কোন মানটা আছে? 1 1 1 1। আর 2 এর পরিপূরক পদ্ধতিতে রেজিস্টারে আছে এই মানটা। এখন আমরা একটা পয়েন্টে আসি। আমরা জানি বাস্তব জীবনে বা গাণিতিক বাস্তব জীবনে ধনাত্মক 0 বা ঋণাত্মক 0 বলে আসলে কিছু হয় না। 0 বা শূন্যের নেগেটিভ বা পজিটিভ বলে কিছু হয় না। অর্থাৎ
+0 মানেও যা, -0 মানেও তা। আমরা বলতে পারি +5 আর -5 এক নয়, যে কোনো সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক মান এক হয় না, কিন্তু +0 বা -0 বলতে আসলে কিছু হয় না, এই দুটো একই জিনিস, অর্থাৎ সেটা দুটোই 0। আমরা যদি একটু লক্ষ্য করি প্রকৃত মান গঠন পদ্ধতিতে, সেখানে দেখবো +0 জন্য একটা মান আসছে কি 0 0 0 0, -0 জন্য কি আসছে 1 0 0 0। তাহলে এটা কি বাস্তবসম্মত আমরা বলতে পারি? কখনোই বলতে পারি না, কারণ বাস্তবে 0-র জন্য শুধুমাত্র একটা মানই সম্ভব, সেটা ডেসিমালে হোক, বাইনারিতে হোক, অক্টাল, হেক্সাডেসিমাল, যে পদ্ধতিতেই হোক। তাহলে আমরা বলতে পারি এটা বাস্তবসম্মত নয়, কারণ +0 এবং -0-র জন্য আমরা দুটো ভিন্ন মান পেয়েছি, কিন্তু বাস্তবে হওয়া উচিত ছিল কি +0-র মানও যা হবে, -0-র মানও তা হবে। আবার যদি একের পরিপূরক পদ্ধতিতে আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাই +0-র জন্য মান হচ্ছে 0 0 0 0, -0-র জন্য মানটা হচ্ছে 1 1 1 1। এটা তো পুরোটাই বিপরীত, অর্থাৎ +0-র জন্য আমরা একটা মান পেলাম, -0-র জন্য ভিন্ন আরেকটা মান পেলাম, এটাও বাস্তবসম্মত নয়। আমরা যদি 2-এর পরিপূরকের ক্ষেত্রে একটু খেয়াল করি, এখানে +0-র মানে হচ্ছে 0 0 0 0, -0-র ক্ষেত্রে মানটা হচ্ছে 0 0 0 0, অর্থাৎ 2-এর পরিপূরকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই +0 এবং এই -0 দুটোর মানে একই, অর্থাৎ এটা আমাদের একেবারেই বাস্তবসম্মত। তো গাণিতিকভাবে যদি আমি ব্যাখ্যা করতে চাই বা বলতে চাই, তিনটা পদ্ধতির মধ্যে অবশ্যই 2-এর পরিপূরক অধিক যুক্তিযুক্ত, কারণ 0-এর ক্ষেত্রে এই দুটো পদ্ধতি +0 এবং -0-র জন্য ভিন্ন ভিন্ন মান দেখাচ্ছে, কিন্তু 2-এর পরিপূরক পদ্ধতি +0 এবং -0-র জন্য একই রকম মান দেখাচ্ছে। এজন্য বলা হয়ে থাকে যে 2-এর পরিপূরক পদ্ধতি অন্য দুটো পদ্ধতি অপেক্ষা অধিক সুবিধাজনক বা যৌক্তিক। তোমাদের পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসতে পারে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে, যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশের ক্ষেত্রে 2-এর পরিপূরক পদ্ধতি কেন যৌক্তিক, বা 1-এর পরিপূরক পদ্ধতি বা প্রকৃত মান গঠন পদ্ধতি ব্যবহার না করে কেন 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তখন তোমরা খুব সুন্দর মতো এই 0-কে এভাবে ধরে এই ম্যাথমেটিক্সটা, এই গণিতটা দেখে বলতে পারো যে প্রকৃত মান গঠন পদ্ধতি এবং 1-এর পরিপূরক পদ্ধতিতে +0 বা -0-র জন্য দুটি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, কিন্তু 2-এর পরিপূরক পদ্ধতিতে +0 এবং -0-র জন্য আমরা একই রকম মান পাই, এখানে 0, এটাও 0, যেটা আমাদের বাস্তবতার সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। তাই প্রকৃত মান গঠন পদ্ধতি এবং 1-এর পরিপূরক পদ্ধতি বাস্তবতা বিবর্জিত 0-এর ক্ষেত্রে, এজন্য আমরা এটাকে ব্যবহার করি না বা করা হয় না। এছাড়াও 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করার আরো বেশ কিছু সুবিধা আছে, আমরা এই সুবিধাটা একটু একটু করে আলোচনা করব। এর ভিতরে বড় আরেকটা সুবিধা হচ্ছে যে 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করতে পারি। এই কথাটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, যোগের মাধ্যমে বিয়োগ। মূলত আমাদের পরীক্ষাতে 4 নম্বরের যে ম্যাথটা এসে থাকে সেটা এই অংশ থেকেই আসে। আমরা খুব মনোযোগ সহকারে একটা একটা ধাপ অনুসারে এই যোগের মাধ্যমে বিয়োগ বা 4 নম্বরের যে অঙ্কটা আসে সেটা করার চেষ্টা করব। আমরা আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা খুব সংক্ষেপে পরবর্তী ক্লাসের যে টপিকটা আছে সেটা সম্পর্কে একটু ধারণা নিব। এর পরবর্তীতে 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা বিভিন্ন গণিত প্র্যাকটিস করব, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে একটু প্রাথমিক ধারণা দিব 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করার পদ্ধতি সম্পর্কে। তো প্রথমেই বলে নিই, যোগের মাধ্যমে বিয়োগ ব্যাপারটা আসলে কি। আমরা বিভিন্ন রকম গাণিতিক অপারেশন করে থাকি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই অপারেশন গুলো হচ্ছে একেবারেই মৌলিক অপারেশন বা মৌলিক গাণিতিক কাজ। তবে কম্পিউটার তার কাজকর্ম পরিচালনা করার জন্য এগুলোকে আরো সংক্ষিপ্ত বা সংকুচিত করে নিয়ে এসছে। কিভাবে সংকুচিত করে নিয়ে আসছে? আমরা জানি যে কোনো সংখ্যার গুণ মানে তাকে বারবার যোগ করা, একটা সংখ্যার সাথে আরেকটার গুণ মানে ওই সংখ্যা থেকে বারবার যোগ করে নেওয়া, অতবার যোগ করে নিয়ে আসা। ভাগ মানে হচ্ছে অতবার করে বিয়োগ করা। অর্থাৎ আমরা খুব সহজেই একটা গুণ অঙ্ককে যোগ অঙ্কে রূপান্তর করতে পারি, একটা ভাগ অঙ্ককে একটা বিয়োগ অঙ্কে
রূপান্তর করতে পারি। তাহলে আমাদের এই 4টা অপারেশনের মধ্যে আমাদের কাছে থাকলো দুটো অপারেশন, একটা হচ্ছে বিয়োগ, একটা হচ্ছে যোগ। এই 2 এর পরিপূরক পদ্ধতি আমাদেরকে এরকম একটা সুবিধা দিয়েছে যেখানে এই বিয়োগটা করারও আমাদের প্রয়োজন নেই, আমরা যোগের মাধ্যমে এই বিয়োগের কাজটাও সম্পূর্ণ করে ফেলতে পারি। তাহলে আমাদের হাতে থাকলো কয়টা অপারেশন? একটা অপারেশন, সেটা কি? যোগ। অর্থাৎ এই কম্পিউটারের যত গাণিতিক সমস্যা আছে সকল সমস্যা শুধুমাত্র যোগ অঙ্ক দিয়ে করা সম্ভব। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে কম্পিউটার যত অপারেশন করে, যত গাণিতিক অপারেশন করে, তার সবকিছু শুধুমাত্র যোগ অঙ্ক দিয়ে, যোগ অপারেশনের মাধ্যমে করে ফেলতে পারে। কিভাবে করে ফেলতে পারে আমরা সেই অংশটা কিছুটা দেখব, যে যোগের মাধ্যমে বিয়োগটা আমরা করা শিখব। আমরা প্রথমেই আসি একটা বিয়োগে অঙ্কের উদাহরণ দিয়ে। আমরা একটা সংখ্যা লিখি যে 101, একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটার দশমিক মান হচ্ছে 5। আমরা যদি এই সংখ্যার সাথে আরেকটা সংখ্যার বিয়োগ করার চেষ্টা করি 111 বা 1, আমরা 110, এই সংখ্যাটার দশমিক মান হচ্ছে 6। এই দুটো সংখ্যার যদি আমি বিয়োগ করার চেষ্টা করি বাইনারি পদ্ধতিতে, আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। 1 - 0 is 1, 0 - 1 1, আমাদের একটা ক্যারি 1 থাকে, 1টা এখানে যোগ হবে, তাহলে 1 1 0 হয়। 1 - 0 is 1, আমাদের হাতে একটা ক্যারি 1 থাকে, ক্যারি 1টা আমরা এখানে প্লেস করলাম। আমরা ধরে নিচ্ছি আমরা আগেই বাইনারি বিয়োগ অঙ্কটা শিখে এসেছি, আমরা বাইনারি বিয়োগের নিয়ম অনুযায়ী এখানে বিয়োগটা করলাম, যেখানে 101 থেকে যদি আমি 110 বিয়োগ করি তাহলে আমাদের ফলাফলটা আসে 1111। তো প্রথমে 101 এর দশমিক মান ছিল 5, 110 এর দশমিক মান ছিল 6। আমরা যদি 5 থেকে 6কে বিয়োগ করি আমাদের এখানে মান আসবে কত? -1। আমাদের এই বাইনারি বিয়োগের এখানে মান কত আসছে? 1111। এটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তাহলে এটার মান আসবে 15। দেখা যাচ্ছে এই 5 আর এই 6 বিয়োগ করার পরে যে রেজাল্ট আসছে -1, আমাদের গাণিতিক নিয়ম অনুযায়ী এই অঙ্কটা এবং এই সংখ্যাটা এবং এই সংখ্যার বিয়োগফল -1 আসার কথা ছিল, কিন্তু এখানে আমাদের আসছে কত? 15। আমরা এটাকে একটু যদি খেয়াল করার চেষ্টা করি কেন এখানে 15 আসলো, তাহলে কি আমাদের বিয়োগ করার কোনো ভুল আছে? না, আমরা আমাদের নিয়ম অনুযায়ী বিয়োগ করেছি এবং বিয়োগ ফল যেটা এখানে আসছে 1111, এটা একদমই সঠিক। তবে এটা আসলে আমাদের এই মানটাকে প্রকাশ করছে কিভাবে সেটাই আমাদের এখন দেখার বিষয়। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে এই 1111টা আসলে -1 কিভাবে হলো। আমরা একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করছি, অর্থাৎ অবশ্যই সেই বিয়োগফলটা ঋণাত্মক মান হবে, এটা আমরা সবাই জানি। ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা একটা বিয়োগ করব বিয়োগফলটা ঋণাত্মক হবে। ঠিক দশমিক পদ্ধতিতে সেটাই হয়েছে। 5 থেকে 6 বিয়োগ করলাম, ফলাফল আসলো -1। তো এটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। যখন আমরা 101, এটা একটা ছোট সংখ্যা, 110 এটা একটা বড় সংখ্যা, এই যে বিয়োগফলটা এটাও অবশ্যই একটা ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি 1111 এই সংখ্যাটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। আমরা কিছুক্ষণ পূর্বে 2 এর পরিপূরক পদ্ধতি শিখেছিলাম। 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা কোনো একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিটা শিখেছি। তো যেহেতু এটা একটা ঋণাত্মক সংখ্যা, তো ঋণাত্মক সংখ্যাকে আমরা যদি ধনাত্মক সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করলে এটার যে সংখ্যাটা হবে তার ঋণাত্মক মান আমরা পেতে পারি। অর্থাৎ 2 এর পরিপূরক এরকম একটা পদ্ধতি, যদি আমরা কোনো ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করি তাহলে তার ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, যদি কোনো ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করি তাহলে তার ধনাত্মক মান পাওয়া যায়। অর্থাৎ কোন একটা সংখ্যা x
এটাকে যদি আমি টুয়াইস কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাবো -x। যদি আমরা কোন একটা সংখ্যা -x এটাকে টুয়াইস কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাবো +x। আমরা যেহেতু বুঝতে পারছি যে এই সংখ্যাটা ঋণাত্মক সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমরা 2 এর পরিপূরক করি তাহলে এর ধনাত্মক সংখ্যা পাবো, অর্থাৎ প্রকৃত পার্থক্যটা পেয়ে যাব। এখানে যেরকম প্রকৃত পার্থক্য কি 1 -1 অর্থাৎ ঋণাত্মক মান, তো এই সংখ্যাটাও একটা ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা বোঝার আরো বেশ কিছু উপায় আছে, আমরা পরবর্তী টপিকে সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখন দেখবো যে কিভাবে এই অঙ্কটা এটার সমান হয়। ওকে, তো যেহেতু এই অঙ্কটা সংখ্যাটা 1111 একটা ঋণাত্মক সংখ্যা, এই সংখ্যাটাকে ধনাত্মক করতে হলে আমাদেরকে তার টুয়াইস কমপ্লিমেন্ট করতে হবে, কারণ আমরা অলরেডি জানি যে কোন একটা ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে আমরা ধনাত্মক সংখ্যা পাই। এটা একটা ঋণাত্মক সংখ্যা 1111, এটাকে যদি আমরা টুয়াইস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক করি তাহলে প্রথমেই একে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে। আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিলাম, তার সাথে 1 যোগ করব, তাহলে এখানে রেজাল্ট আসছে কি 0 + 1 1 0 0 0। আমরা যদি এই সংখ্যা দুটোকে অর্থাৎ এটাকে এবং এটাকে রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তাহলে দেখবো যে এটা একটা 4 বিট রেজিস্টার এবং এটাও একটা 4 বিট রেজিস্টারে আমরা ক্যাপাসিটি দিতে পারি। তো এখানে যেটা হচ্ছে যে এটা যেহেতু ছিল একটা -x এর মতো মান, এটাকে যখন আমরা 2 এর পরিপূরক করেছি তাহলে আমরা কি +x পেলাম। এখন এই +x এর ভ্যালুটা 0001 মানে হচ্ছে 1। আমাদের এখানে মূল পার্থক্যটা ছিল 1। তো এই সংখ্যাটা আসলে নেগেটিভ সংখ্যা, কোন নেগেটিভ সংখ্যাকে যখন আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করছি তার পজিটিভ সংখ্যা পাচ্ছি। এই যে 111 এটাকে আমরা যখন টুয়াইস কমপ্লিমেন্ট করলাম আমরা পেলাম 0001, এটা একটা পজিটিভ সংখ্যা, কারণ এখানের সাইন বিটটা 0, এটা নেগেটিভ সংখ্যা কারণ এর সাইন বিটটা 1। তো কোন একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক এটা বোঝার উপায় হচ্ছে সেটাকে রেজিস্টারের মাধ্যমে প্রকাশ করা, এবং রেজিস্টারের সর্ববামের বিটটা যদি 1 হয় সংখ্যাটা নেগেটিভ, সর্ববামের বিটটা যদি 0 হয় সংখ্যাটা পজিটিভ। তো এভাবে আমরা বিয়োগের ক্ষেত্রেও 2 এর পরিপূরক ব্যবহার করে একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় বা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় প্রকাশ করতে পারি, এবং কোন একটা বিয়োগফলের প্রকৃত পার্থক্যটা বের করতে পারি। প্রকৃত পার্থক্য মানে হচ্ছে এই সংখ্যা এবং এই সংখ্যার পার্থক্যটা কত। আমরা জানি এটা 5 এটা 6, এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 1। যেহেতু 5 আগে 6 পরে সংখ্যাটা ঋণাত্মক মান প্রকাশ করবে, এখানে 1111 এটা আসলে আমাদের প্রকৃত পার্থক্য প্রকাশ করছে না, ওই প্রকৃত পার্থক্যের ঋণাত্মক মানটা প্রকাশ করছে। এজন্য আমরা এই পার্থক্যটাকে বা বিয়োগফলটাকে যখন 2 এর পরিপূরকে রূপান্তর করব তখন ওই সংখ্যাটার মূল পজিটিভ মানটা পেয়ে যাব। এখানে যেভাবে আমরা পেলাম এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করার পর আমরা পেলাম 0001, এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 1। আমাদের এখানে 5 আর 6 এর পার্থক্য যেমন 1, এখানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার পার্থক্য 1। আমরা এভাবে করে 2 এর পরিপূরকের মাধ্যমে কোনো একটা ঋণাত্মক সংখ্যা থেকে প্রকৃত মানটা বের করতে পারি। তো আজকে আমরা 2 এর পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগ বা আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আমাদের সুযোগ হয়নি। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে যা জানলাম, চিহ্নযুক্ত সংখ্যার প্রকৃত মান গঠন, 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরক, এগুলো ব্যবহার করে আমাদের পরীক্ষাতে যে অঙ্কগুলো করতে হয় সেই অঙ্কগুলো সম্পন্ন করব। আশা করি তোমরা এই লেকচারটা, এই ভিডিওটা দেখবে। যদি কারো কোনো বিষয় জিজ্ঞেস থাকে আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটের পেজে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর করার। তোমরা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে যারা দেখেছো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং studyroom.com এর সাথে থাকার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ সুন্দর থেকো।